আজ আমরা একটা দেশ নিয়ে কথা বলবো। এমন একটা দেশ যেখানে হাজারো ভাষা, হাজারো সংস্কৃতি মিলেমিশে একাকার। চলুন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতকে একটু অন্যভাবে চেনার চেষ্টা করা যাক। ১.43 বিলিয়ন ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, মানে গোটা বিশ্বের জনসংখ্যার প্রায় 6 ভাগের 1 ভাগ। আর হ্যাঁ, ঠিকই ধরেছেন, ২০২৩ সাল থেকে ভারতে কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? যে এত রকমের ভাষা, এত ধর্ম, এত সংস্কৃতি, এত ভিন্নতা থাকার পরেও এই বিশাল দেশটা একসাথে চলছে কিভাবে? কি সেই সূত্র যা সবাইকে এক করে রেখেছে? চলুন আজকের আলোচনায় এই রহস্যটারই কিনারা করার চেষ্টা করা যাক। আচ্ছা, এই বিশালতাকে ঠিকমতো বুঝতে গেলে সবার আগে এর ভূগোল আর প্রশাসনিক দিকটা একটু ঝালিয়ে নেওয়া দরকার, তাই না? আয়তনের দিক থেকে দেখলে ভারত কিন্তু পৃথিবীতে ৭ নম্বরে। এর একদিকে রয়েছে পাকিস্তান আর চীনের মতো দেশ, আবার অন্যদিকে ৩ দিকই সমুদ্রে ঘেরা ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর। আর দেশের ভেতরে সে তো গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো নদী, যা কোটি কোটি মানুষের জীবনের লাইফলাইন, মানে জীবনরেখা। তো এই বিশাল দেশটা চলে কিভাবে? চলে ২৮টা রাজ্য এবং ৮টা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি একটা ফেডারেল স্ট্রাকচারে। ব্যাপারটা অনেকটা একটা বড়সড় পাজেলের মতো। প্রত্যেকটা টুকরো আলাদা, তাদের নিজস্ব পরিচয় আছে, কিন্তু সবগুলোকে একসাথে জুড়লেই ভারতের আসল ছবিটা ফুটে ওঠে। ভারতের আজকের যে রূপ আমরা দেখি সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে হাজার হাজার বছরের এক লম্বা ইতিহাস। চলুন খুব সংক্ষেপে সেই ইতিহাসের পাতাগুলো একটু উল্টে দেখা যাক। ভারতের ইতিহাসটা না একটা বহমান নদীর মতো। এর শুরু সেই সিন্ধু সভ্যতার সময় থেকে, তারপর এলো মৌর্য আর গুপ্ত যুগ, যেটাকে বলা হয় জ্ঞান, বিজ্ঞান আর সংস্কৃতির স্বর্ণযুগ। এরপর মধ্যযুগে এলো সুলতানি আর মুঘল শাসন, যা স্থাপত্য আর সংস্কৃতিতে এক নতুন ছাপ রেখে গেছে। তারপর প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন, যার শেষে ৪৭ সালে এলো বহু প্রতীক্ষিত স্বাধীনতা। আর সবশেষে ১৯৫০ সালে সংবিধান গ্রহণের মাধ্যমে আজকের আধুনিক ভারতের ভিত্তিটা তৈরি হলো। আর ইতিহাসের এই লম্বা পথ ধরেই তৈরি হয়েছে ভারতের সবচেয়ে বড় পরিচয়টা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটি। আচ্ছা, এই যে আমরা বৈচিত্র্য বলছি, এটা আসলে কতটা গভীর? চলুন সেটা একটু দেখি। জানেন কি, ভারত হলো ৪টে বড় বড় বিশ্বধর্মের জন্মস্থান: হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আর শিখ ধর্ম। শুধু তাই নয়, ইসলাম, খ্রিস্ট ধর্মের মতো ধর্মগুলো এখানে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই সহাবস্থান, এটাই হলো ভারতের ধর্মীয় বৈচিত্র্যের আসল সৌন্দর্য। ধর্মের মতো ভাষাতেও একই রকম বৈচিত্র্য, অবিশ্বাস্য। ভাবুন তো, সংবিধানে ২২টা অফিসিয়াল ভাষা আছে। হিন্দি আর ইংরেজি হয়তো পুরো দেশের যোগাযোগের জন্য ব্যবহার হয়, কিন্তু বাংলা, তামিল, মারাঠি, এই ভাষাগুলো শুধু কথা বলার মাধ্যম নয়, এগুলোর প্রত্যেকটার সাথে জড়িয়ে আছে একটা গোটা সংস্কৃতি। আর এই সব ধর্ম আর ভাষার সবচেয়ে সুন্দর ছবিটা কখন দেখা যায় বলুন তো? উৎসবের সময়। দীপাবলির আলোয় যেমন গোটা দেশ সেজে ওঠে, ঠিক তেমনি ঈদের আনন্দেও সবাই সামিল হয়। হোলির রং হোক বা বড়দিনের কেক, প্রত্যেকটা উৎসবই যেন গোটা দেশকে এক সুতোয় গেঁথে দেয়। আর এই সবাইকে এক করার পেছনে আরেকটা বড় শক্তি হলো বলিউড। হিন্দি সিনেমা কিন্তু শুধু এন্টারটেনমেন্ট নয়, এটা এমন একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে যা কাশ্মীর থেকে কন্যাকুমারীর মানুষকে একসাথে হাসায়, কাঁদায়, স্বপ্ন দেখায়। ভাষা বা অঞ্চলের সব বাধা পেরিয়ে এটা সত্যিই একটা অদৃশ্য বাঁধন। তো এটা তো গেল সংস্কৃতি আর ইতিহাসের কথা। এবার চলুন দেখি আজকের ভারতে, মানে আধুনিক ভারতে উন্নয়নের চাকাটা কিভাবে ঘুরছে। সংস্কৃতির পাশাপাশি আধুনিক ভারতের আরেকটা বড় পরিচয় হলো এর অর্থনীতি। বর্তমানে ভারত কিন্তু বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি, আর এই অর্থনৈতিক শক্তি বিশ্বমঞ্চে ভারতকে একটা অন্য মাত্রা দিয়েছে। কিন্তু এই অর্থনীতির ভেতরেও দুটো আলাদা ছবি দেখা যায়। একদিকে গ্রামীণ ভারত, যেখানে দেশের প্রায় ৬৫% মানুষ আজও কৃষিকাজ করে বেঁচে আছেন। আর অন্যদিকে রয়েছে মুম্বাই, বেঙ্গালুরুর মতো আধুনিক শহরগুলো, যেগুলো হলো দেশের টেকনোলজি আর ইন্ডাস্ট্রির হাব। এই দুই ভারতের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতের অর্থনীতির আসল শক্তিটাও কিন্তু এর বৈচিত্র্যে। মানে একদিকে যেমন আইটি আর সার্ভিস সেক্টর সারা দুনিয়ায় নাম করছে, তেমনি অন্যদিকে কৃষি আর ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি দেশের ভিত মজবুত করছে। এমনকি স্পেস রিসার্চের মতো হাইটেক ফিল্ডেও ভারত আজ সামনের সারিতে। বিজ্ঞান আর প্রযুক্তিতে ভারতের অগ্রগতি তো সত্যিই চোখে পড়ার মতো। একদিকে আইএসআরও চন্দ্রযান, মঙ্গলযান মহাকাশে পাড়ি দিচ্ছে, আর অন্যদিকে ডিজিটাল ইন্ডিয়ার মতো উদ্যোগ প্রযুক্তিকে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসছে। নতুন নতুন স্টার্টআপও তৈরি হচ্ছে। বলাই বাহুল্য, এই প্রযুক্তি কিন্তু আজকের ভারতের বদলের সবচেয়ে বড় ইঞ্জিন। আচ্ছা, দেশের কথা তো অনেক হলো, এবার একটু দেশের বাইরে তাকানো যাক। মানে বিশ্বমঞ্চে ভারতের ভূমিকাটা এখন ঠিক কেমন? একটা কথা পরিষ্কার, ভারত এখন আর গ্লোবাল স্টেজে শুধু দর্শক নয়, বরং একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইউএন হোক, জি20 হোক বা ব্রিক্স, সব বড় ফোরামে ভারতের উপস্থিতি এতটাই জোরালো যে এখন বড় কোনো সিদ্ধান্ত ভারতকে ছাড়া নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর এই ভূমিকাটা শুধু রাজনীতি বা অর্থনীতিতে আটকে নেই। ক্লাইমেট চেঞ্জের মতো বড় সমস্যা মোকাবিলার কথা বলুন, বা সারা বিশ্বে শান্তি ফেরানোর চেষ্টা, সব ক্ষেত্রেই ভারত একটা দায়িত্বশীল দেশ হিসেবে নিজের ভূমিকা পালন করে চলেছে। তাহলে দেখুন, পুরো আলোচনাটা ঘুরে ফিরে কিন্তু সেই এক জায়গাতেই ফিরে আসছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। হাজারো ভিন্নতা থাকা সত্ত্বেও একসাথে চলার এই ক্ষমতাটাই হয়তো ভারতের আসল শক্তি। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এত বৈচিত্র্য, এত সম্ভাবনাকে সাথে নিয়ে ভারতের ভবিষ্যতের পথ চলাটা ঠিক কোন দিকে যাবে? এই ঐক্যকে পাথেয় করে ভারত কি আগামী দিনে এক নতুন বিশ্বশক্তি হয়ে উঠবে? উত্তরটা তো সময়ই দেবে। কিন্তু একটা কথা বলাই যায়, এই যাত্রাটা যে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।